পলিটিক্সের নাম ব্যবহার করে অনেক বিনিয়োগকে কিন্তু বিনাশ ঘটিয়েছে। এই এলাকার পুঁজি গড়ে ওঠাটাকে বারবার ব্যাহত করা হয়েছে এবং পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলোকে নানানভাবে ব্যবহার করা হয়েছে। রাজনীতি, অর্থনীতির অন্যান্য অঙ্গনে আমরা সব কমিশন এজেন্ট দেখি, তাদের ওই সত্তাটা হারিয়ে গেছে, মানে দেশ কেন্দ্রিক সত্তাটা। তারা শুধু প্রফিটটাই দেখছে। সরকারের দায় বাড়িয়ে ব্যক্তি খাতের লোকজন অর্থ পাচার ঘটেছে। যারা রেগুলেট করার দায়িত্বে আছে তারা আত্মবিসর্জন দিয়েছে বলবো। এই ব্যাংকের বোর্ড অথর্ব কিছু লোককে বসিয়ে রাখে, ডিসিশনটা আসছে আরেক জায়গা থেকে। প্রিয় দর্শক, টিভিএস ইকোনমি শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় অতিথি হিসেবে আছেন আমাদের স্টুডিওতে ডক্টর সাজ্জাদ জহির। আমরা অনেকেই চিনি ডক্টর সাজ্জাদ জহির বাংলাদেশের সিনিয়র একজন ইকোনমিস্ট এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ইকোনমিক রিসার্চ গ্রুপ, যেটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা দর্শক একটা থিঙ্ক ট্যাঙ্ক বলতে পারি, যে বিভিন্ন ইস্যুস নিয়ে তারা রিসার্চ করে থাকেন। সো ডক্টর সাজ্জাদ জহির এর আগে BIDS বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে সেখানে কাজ করেছেন এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। সো দর্শক, আমরা ডক্টর সাজ্জাদ জহির আরও দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উনি এনগেজ ছিলেন এবং বিভিন্ন ধরনের কাজ করেছেন। ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে তার। সো দর্শক, আমরা ডক্টর সাজ্জাদ জহিরকে আজকে পেয়েছি স্টুডিওতে। আমরা আলোচনা করব। আমরা জানি যে বাংলাদেশের ইকোনমি আসলে গত 2 বছর ধরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা ফ্রম ব্যাংকিং সেক্টর, ফরেন এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন, এমপ্লয়মেন্টের স্লো গ্রোথ, আমাদের ইভেন ইকোনমিক গ্রোথ, যেটা বাংলাদেশে আসলে আমরা যদি ধরি যে গত 2010 সাল থেকে 2020 পর্যন্ত কিন্তু বাংলাদেশের গড় গ্রোথ ছিল কিন্তু 6.5%-এর উপরে। সো দর্শক, কোভিডের বছরে সেটা লেস দ্যান 4%, এবং সেটা এখনও আসলে আমাদের এই যে বর্তমান অর্থ বছরের জন্য যে ফোরকাস্ট ওয়ার্ল্ড ব্যাংক IMF, সেটা কিন্তু 5.6, 5.7 এরকমের ফোরকাস্ট আছে। সো দর্শক, এই যে একটা হাই গ্রোথ থেকে বাংলাদেশ কিন্তু একটা স্লো গ্রোথে নেমেছে, এবং সেটা আমাদের ইকোনমির যে বিভিন্ন সেক্টর, তো সেটা কিন্তু এগুলোর আসলে স্পিল ওভার ইম্প্যাক্টটা হচ্ছে। সো দর্শক, আমরা একজন খুবই প্রথিতযশা অর্থনীতিবিদকে পেয়েছি আজকে স্টুডিওতে। আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো স্যার, ডক্টর সাজ্জাদ জহির, আপনাকে টিভিএস স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ যে আপনি আসলে এই ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন, এজন্য আমরা হার্টফেল্ট গ্র্যাটিটিউড। তো স্যার, এই যে যেটা বলছিলাম, যে আমাদের ধরেন যে সব দেশের বাজেট হয়তো একই রকম না। বাংলাদেশ, আমরা LDC থেকে কেবলই গ্রাজুয়েট করছি। সো সরকারের এই যে বিভিন্ন বাজেটারি মেজার্সের উপরে কিন্তু আসলে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে, স্পেশালি আমাদের যে সোশ্যাল সেফটি নেট, এই যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট কম হচ্ছে। সো এই রকম প্রেক্ষাপটে নতুন অর্থ বছরের জন্য স্যার বাজেট আসছে। তো আপনার কাছে কি মনে হয় যে প্রধান চ্যালেঞ্জগুলো অর্থনীতিতে কি কি বর্তমানে স্যার? ধন্যবাদ। আমি দুটা ছোট আকারে শুরু করছি এই ব্যাপারে। প্রথম জিনিসটা হচ্ছে যে বাজেট আমাদের মতো দেশে এটার একটা এত বেশি এটাকে নিয়ে আমরা আলাপ আলোচনায় আনি, তার একটা বড় কারণ সম্ভবত বাজেটটা কিন্তু সরকারের, বাজেটটা কিন্তু অর্থনীতির জন্য বাজেট। এবং সরকার তার আয় কত করবে, ব্যয় কত করবে, কিভাবে ব্যয়টা করবে, কোন সোর্স থেকে আয় করবে, এর হিসেবটা প্রেজেন্ট করা। কার কাছে করা, এটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেছে। মানে কোনো ব্যবস্থাতে পার্লামেন্টের কাছে করা, তার অনুমোদন নেওয়া, এটার একটা দিক। মানে এটা একটা কোম্পানিতে যেরকম তার টাকা পয়সা AGM করে অ্যাপ্রুভাল নিয়ে বোর্ডের কাছে, তারপরে এটা বোর্ডের হয়ে তারপরে AGM এর কাছে যেতে হবে, একটা অ্যাপ্রুভাল নিয়ে নিতে হয়, যাতে কিনা সেই অনুযায়ী খরচ করা যায় এবং সেই অনুযায়ী আয়টার একটা ভারসাম্য থাকে। যদি ভারসাম্য না থাকে তখন কি অবস্থা তৈরি হয়, প্রিন্টিং মানির থেকে শুরু করে, বরোয়িং থেকে শুরু করে, ভিতর থেকে দেনা করা হোক, বাইরে থেকে দেনা করা হোক, এই জিনিসগুলো আমাদের মতো দেশে বেশি হাকডাক হলো। তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের অর্থনীতিটা, আভ্যন্তরীণ অর্থনীতির কথা বলছি, অনেকাংশে সরকারি ব্যয়ের সাথে লিঙ্কড আপ থাকে, জড়িত থাকে। কারণ সরকার যে সকল জায়গায় ব্যয় করবে, সেই জায়গার থেকে প্রাইভেট সেক্টর আয় করবে, এটাই হয়ে আসছে কিন্তু দীর্ঘদিনের প্রবণতা। এটা একটা দিক। দ্বিতীয় যে দিকটা বাজেটের কনটেক্সটে বলবো, যে অথবা কি চ্যালেঞ্জের কথাটা, প্রশ্নটা যদি ওঠে, সাধারণত চ্যালেঞ্জটা হচ্ছে উন্নয়ন দর্শনে আমাদের অর্থনীতি এবং আমাদের যারা অর্থনীতির ধারক বাহক চালক,
বিশেষ করে রাজনীতির অঙ্গন থেকে যারা চালাচ্ছেন তাদের দর্শনটা কি, এবং এই দর্শনটার ক্ষেত্রে আমি এইভাবে বলি যে আমাদের দেশের অর্থনীতি চলার ক্ষেত্রে যে বলা হলো যে সেক্টর, আসলে খাত অনুযায়ী চিন্তা একসময় করতাম, কিন্তু এখন যেমন শিল্প মন্ত্রণালয় নিয়ে অলরেডি বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে এটা মন্ত্রী কোথায় নাই, অথচ শিল্পর বিষয়টা সরে গেছে কিছুটা। আবার কেউ যদি বলে যে আইসিটি টেকনোলজি এই জিনিসগুলো কিন্তু ক্রস সেক্টরাল জিনিস, এটা আলাদা একটা থাকবে নাকি আলাদাভাবে থাকবে, কিন্তু এই সার্বিক বিষয় নিয়ে কোনো দর্শনটা খুব স্পষ্ট না। সুতরাং আমি যে ঘটনাগুলো দেখি সেই জায়গা থেকে আমি আন্ডারলাইং মানে এর কী ধরনের ধ্যান ধারণার উপরে ভিত করে কর্মকাণ্ডগুলো চলছে সেটা অনুমান করে নিতে হচ্ছে আমাকে। এবং আমার ধারণাটা হচ্ছে আমরা যদি বিগত, এটা শুধু সরকার ভিত্তিক না, অনেক বছর ধরে আমি 90-এর দশকের শুরু থেকে বলবো, যেভাবে আমরা চলছি সেটা লার্জলি কি হচ্ছে যে আমরা চেষ্টা করছি আমাদের শ্রম একটা রেডিমেড গার্মেন্টস জাতীয় মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক আপ করা, আরেকটা গ্রুপ হচ্ছে বাইরে কিভাবে আমরা পাঠায় রেমিটেন্স আনতে পারি, এবং এই দুইটা হচ্ছে আমাদের বাইরের থেকে কি বলে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা উপায়। সরকারের দৃষ্টিকোণ থেকে বলছি আমি, সরকার যখন খরচ করে এই দিক থেকে চিন্তা করলে তার খরচটা মূলত চালিত হচ্ছে, বিগত কয়েক বছরের কথা বলছি, আগের দিকে যাচ্ছি না, কারণ এগুলো তো অনেক সময় চেঞ্জ হয়েছে। এক সময় 80-র দশকে এমনকি ক্ষুদ্র শিল্পগুলো গড়ে উঠছিল বিভিন্ন জায়গাতে, যেটা আমরা টেকনোলজি ট্রান্সফারের নামে, কিন্তু মূলত ক্ষুদ্র স্তরে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেগুলো বড় আকারের আমদানি শুরু হয়ে গিয়ে আমাদের স্থানীয় যে ছোটোখাটো পাম্প থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো তৈরি হতো সেগুলো বন্ধ হয়ে যেয়ে আমরা খুচরা মালের ভিতরে জড়ায় পড়লাম। 90 দশকে ব্যাপকভাবে কিন্তু সাইফুর রহমান সাহেবের সময় থেকে আমাদের কি দেখলাম যে ইম্পোর্ট লিবারালাইজেশন এটা ওটা করে ক্রমান্বয়ে কিন্তু আমরা আমাদের দেশের আভ্যন্তরীণ অর্থনীতিতে আমরা যেটাকে ম্যানুফ্যাকচারিং বলতাম সেটার দিক থেকে আমাদের নজরটা অনেকখানি চলে গেল, এবং অনেক বেশি মাত্রায় যে কথাটা আমরা বলি যে আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, কিন্তু আমাদের সেই সাথে সুইচের ইন্ডাস্ট্রিটা অনেক বড় বাজার থাকা সত্ত্বেও সেইভাবে আমরা ডেভেলপ করতে পারিনি। মানে মার্কেটটা যে স্থানীয়ভাবে দখল করে যোগ্যতার সাথে টিকে থাকবে। তারপরে তো ডিজিটাল যুগে আরও কিছুই আছে, কিন্তু মোটা দাগে যদি বলি বাইরের থেকে আমরা রেমিটেন্স পাচ্ছি যেহেতু আমরা শ্রম পাঠাচ্ছি, এই জিনিসগুলো চলছিল এবং এক্সপোর্টগুলো চলছিল, সেই জায়গায় এসে কোনো একটা পর্যায়ে যে দেখা গেলো যে ধস নামছে, যে কথাটা। সো আমাদের কোন জায়গাতে দাঁড়িয়ে আছে তার উপর নির্ভর করছে কী চ্যালেঞ্জ। এবং দর্শনের দিক থেকে বলছি যেটা, যে উন্নয়ন দর্শন স্পষ্টভাবে না বললেও বা কোনো কোনো জায়গায় বলা হয় যে আরও বেশি লোককে পাঠাবো, তারা কিন্তু অভ্যন্তরীণ যে কথাগুলো কমিটমেন্ট আমরা দেখে আসছি বিগত বছরগুলোতে, সেটা লার্জলি কমিটমেন্টগুলো কিন্তু উচ্চারিত হয়েছে ডিজিটালাইজেশনের কনটেক্সটে, স্মার্ট সিটি স্মার্ট এই গড়ার কনটেক্সটে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু হয়নি। বাস্তবে আমরা হাইটেক পার্ক এখন খুব স্পষ্ট যে সেখানে যে পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা ছিল এটা হয়নি। সুতরাং সেটার কারণগুলো অনুসন্ধান মানে প্রসপেক্টটা যে যে জায়গায় আছে আভ্যন্তরীণ ক্ষেত্রে সেটার খোঁজার দরকার। বাইরের যে আমরা শ্রম পাঠানোর জন্য খরচ করাটা আমার মনে হয় লোকজন নিজেরাই যেতে চায়, রাইট। সুতরাং সেটাকে সম্মানজনকভাবে কীভাবে যেতে পারে সেটা ফ্যাসিলিটেট করা বড় জিনিস। কিন্তু তারা একবার গেলে কিছু কিছু জায়গায় আমি যেটা তুলেছি যে আমাদের উন্নয়ন যেগুলো ঘটেছিল তার বড় সোর্সটা কিন্তু এই দুইটা আয় থেকে, রেমিটেন্স এন্ড এক্সপোর্ট। আর কৃষিটা তো অবশ্যই আছে, কারণ কৃষিটা হচ্ছে সামাল দিয়ে গেছে আমাদের আভ্যন্তরীণ খাদ্য বাজারটাকে। এবং এখানে বড় আকারের আমি বলবো কৃষকদের উদ্ভাবনী বিষয়গুলো অনেক বেশি কার্যকর ভূমিকা রেখেছে কিছুটা স্থিতিশীল রাখতে। এর বাইরে যে আয়গুলো আসছে সেই আয়গুলা সরকার যদি তার নিজের কন্ট্রোল রেখে, আমি যদি চিন্তা করি যে আচ্ছা এটা স্টেট লেড ক্যাপিটালিজম, অর্থাৎ রাষ্ট্রচালিত পুঁজিবাদী ব্যবস্থা হোক বা বাজার ব্যবস্থা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা হোক, সেখানে যে
আমরা নিশ্চিতভাবে কোনো রকমভাবে একসময় ছিল যে এগুলোকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় চেষ্টা করা, কিন্তু ক্রমান্বয়ে ব্যাংকিং খাতের যে ঘটনাগুলো ঘটছে সেটা একটা মাধ্যম, কিন্তু ব্রডলি যদি ধরি সেখানে হয়ে গেছে যে কিছু লোকজনের কাছে এই উদ্বৃত্তগুলো, আমি উদ্বৃত্ত কথাটা ব্যবহার করছি, অথবা অর্জিত আয়গুলো চলে গেছে এবং যাওয়ার পথগুলো খুব মসৃণ না, সেটা আভ্যন্তরীণ উন্নয়নটা আনেনি, বরং অন্যান্য বিভিন্ন মেকানিজমে সরকারের দায় বাড়িয়ে, মানে সরকারটা এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলছি না, বাট সোভারেন বলতে যেটা বলছি, সো তার অনেক বেশি দেনা বাড়িয়ে অন্যান্য ব্যক্তি খাতের লোকজন অর্থ পাচার ঘটেছে। এবং এটা স্যার কিরকম সরকারের দায় বাড়িয়ে ব্যক্তি খাত এটা কি হচ্ছে যে আজকে আমাদের দেনা বাড়ছে, মানে সরকারের দেনা বাড়া মানে সেটা তো পে অফ করতে হচ্ছে। আমরা তো শুনছি যে একদিকে আমাদের বৈদেশিক যে দেনাটা সেটা পে অফ করতে হচ্ছে, আমাদের এখানে আভ্যন্তরীণ দেনা সেটা কিছুটা স্তীমিত হয়ে গেছে ভিন্ন কারণে, সুদের কনটেক্সটে সরকারের যে দেনা করা, তারপরে তো প্রচুর ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে দেনা দায় করছে সরকার, সেগুলোকে ব্যাংকিং সেক্টর অদ্ভুতভাবে এবং কর্পোরেট সেক্টর কন্ট্রোল করে, মানে বিভিন্নভাবে ওই বাজারের থেকে আবার সেফ লাভ করার একটা মেকানিজম তৈরি হয়ে আছে। ব্যাংকিং ব্যবস্থাটা এমনই যে ওই জায়গাগুলো সরকার দেনা করছে ট্রেজারি বিলের মাধ্যমে, কিন্তু সেই দেনাটা আবার আরেকজনের জন্য আয় হিসেবে দেখানো। এক্স্যাক্টলি। এবং স্যার যেটা ঘটছে, ব্যাংকিং সেক্টর কিন্তু এই যে ট্রেজারি বিল বন্ডে তারা খুব নিশ্চিত একটা রিটার্ন পাচ্ছে 12%। তো সে তো আসলে যদি ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট সেক্টরে 13% হলে তার একটা রিস্ক আছে, অপারেটিং কস্ট আছে। সো এটা এখানে কি সরকার ঠিক করছে কাজটা এইভাবে রেটটা? ঐতিহাসিকভাবে ব্যাংকিং খাতের কাছ থেকে আমাদের যেটা আশা ছিল, এবং যেটা কেউ যদি পুস্তকে যে চিন্তা করে, তখন কি হচ্ছে যে সে তার এই লেন্ডিং প্রোগ্রামের মাধ্যমে আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে, যে টাকাটা আমার সঞ্চয়ের ভিতরে নাই তার বাইরে যে আমি দেনা লোন দিতে পারছি, এবং সেই দেওয়ার মাধ্যমে আমি নতুন কর্ম হোক অথবা অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করতে পারবো। কিন্তু সেই জায়গাটাতে যে ব্যাংকিং খাত যখন নিজের মতো অন্য ব্যবসায় নামে, আমি অন্য ব্যবসা বলতে ইনক্লুডিং শেয়ার বাজার থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা কেনা বেচার ব্যাপারে যে বাজারগুলো, সেখানে যদি ওইটাতে বেশি নিমত্ত হয় এবং ইন কোলাবোরেশন প্রাইভেট সেক্টরের সাথে কোলাবোরেট করে বা প্রাইভেট ব্যক্তির সাথে কোলাবোরেট করে অর্থটা, মানে ডিফল্ট কালচারটাকে গড়ে তোলে, তখন কি হচ্ছে যে শুরুতেই সেই ব্যাংকিং খাতটাকে কিন্তু নাগালে আনার দরকার ছিল। আর যেটা ট্রেজারি বন্ডের কথা, এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, যে আমাদের এখানে অদ্ভুতভাবে বাইরের এজেন্সিসগুলো লোন দিতে চেয়েছে, যারা লোন নিয়েছে সেটার ইউজ কিভাবে হচ্ছে সেই জিনিসের দিকে কিন্তু আমরা নজর না দিয়ে, এই যে অনেক জায়গাতেই দেখা গেছে টাকা ফেলে রেখে কাগজে কলমে অ্যাকাউন্টিং সেন্সে সুদ বাড়ছে, এবং সেটা সরকারের ক্ষেত্রে দেনাটা বাড়ানো হচ্ছে। অন্যান্য জায়গাতে কি হচ্ছে, অ্যাব্রাপ্টলি অনেক অনেক প্রতিষ্ঠানে কিছুদিন আগে যেটা করলো না, যে যেগুলো জমেছিল সেটা এগুলো সরকার আবার নিয়ে নিল। এটা কতগুলো জিনিস আছে, বুক ট্রান্সফার হচ্ছে, মানে কাগজে কলমে নিজের অ্যাকাউন্টিংটাকে ঠিক করলো, আর কতগুলো জায়গায় জেনুইনলি রিসোর্সগুলো ট্রান্সফার হয়ে গেল এই জায়গার থেকে। কিন্তু আমি বলছি যে ওইটা আরেকটা এলাকা যেখানে টাকার এবং অর্থ ব্যবহারের দিকগুলোতে অবশ্যই যারা পটু তারা চতুরতার পথ নিয়েছে, মানে এই বিষয়গুলো যারা বোঝে, সেটা ব্যাংকিং সেক্টরের সিনিয়র এক্সিকিউটিভসের ভিতরে কেউ কেউ হতে পারে, তাদের সহায়তা অবশ্যই দরকার। যারা বেশি পটু তাদেরকে ব্যবহার করি, অন্যান্য ব্যবসা মহলের অনেকেই, কিন্তু যারা সরকার থেকে যাদের রেগুলেট করার দরকার ছিল, আমরা যদি তাকিয়ে দেখি তারা আপেক্ষিকভাবে চিন্তা চেতনার দিক থেকে, এই বিষয়গুলো বোঝার দিক থেকে অনেক বেশি দুর্বল, এবং তারা বরং ধরা খেয়েছে। এটা আমরা অনেক কাহিনী আছে, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যারা রেগুলেট করার দায়িত্বে আছে, তারা বরং ওই ধরনের চতুর কন গেম বলি আমি, সেই গেমের ভিতরে ধরা খেয়ে নিজেরা আস্তে আস্তে মানে আত্মবিসর্জন দিয়েছে বলবো।
এবং আবার বলবো যে ব্যাংকিং খাতটা আলাদাভাবে দেখা ভালো। ব্যাংকিং খাতে যে সম্ভাবনাগুলো থাকে, কারণ ব্যাংকের যে ব্যবহার করাটা ফর দ্য আমার যা সঞ্চয় পারমিট করে না, তার বিয়ন্ডে যে আমি যাতে অর্থ বিনিয়োগ করতে পারি এবং সেটাকে দেশকে উন্নতির দিকে নিতে পারি, সেই ভূমিকার থেকে ব্যাংক বিচ্যুত হয়ে গেছে। এবং বাংলাদেশ ব্যাংকের তো প্রথম চ্যালেঞ্জের দিক থেকে চিন্তা করলে যে বাংলাদেশ ব্যাংককে তার ব্যাংকিং ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, এটা হচ্ছে একদিকে বলছি। এটা কি স্যার অতি নির্ভরতা ব্যাংকের উপরে? আপনি ধরেন যে বাংলাদেশে এখানে একটা ইন্ডাস্ট্রি করবে, একটা বাড়ি কিনবে, জমি কিনবে, তো লোন কিন্তু ব্যাংকের থেকেই সবাই নিচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন বিভিন্ন ধরনের ডেরিভেটিভস থাকে, পার্টিকুলারলি আপনি ইন্ডাস্ট্রির জন্য আসলে ক্যাপিটাল মার্কেট, কিন্তু আমাদের এখানে সেটা যায় না। এই যে ব্যাংকের উপরে যে ওভার ডিপেন্ডেন্সি, এটা কি আসলে এখানে কি আপনি মনে করেন যে একটু ডাইভার্সিফাই বা বাংলাদেশ ব্যাংকের ভিন্নভাবে চিন্তা করা উচিত? বাংলাদেশ ব্যাংক তো না, এটা একটা As a regulator. মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা ভূমিকা। জি, এখন আমাদের যদি ওটা অর্গানাইজেশন সাইডে চিন্তা করি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ভিতরে বাইরের থেকে রিসোর্স আনা, নেগোশিয়েট করার জন্য একটা ডিপার্টমেন্ট হয়ে বসে আছে, যেটা ইআরডি বলি আমরা। জি। এখন এক্সটার্নাল রিলেশনসে চলে গেছে রিসোর্স থেকে। জি। আর অন্য যেটা, সেখানে যে কিন্তু আমরা যেটা এনবিআর এর উপরে একটা জিনিস থাকার কথা, একটা ইআরডি, একটা আইআরডি, ইন্টারনাল রিসোর্স ডিভিশন। এইভাবে। কিন্তু আইআরডি নামক এজেন্সি বাস্তবে নাই যে পলিসি লেভেলে এনগেজড হবে। সো আমাদের সিস্টেমের ভিতরে কি আছে, একটা এজেন্সি সরকারকে প্রতিনিধিত্ব করে বাইরের থেকে দেনা, লোন কীভাবে আনতে পারে, পাইপলাইনে কতটুকু আনতে পারে, আলোচনাগুলো ওইদিকে শিফট করে যায় তখন। আর আরেক দিকে হয়ে গেছে কিন্তু ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনটা কীভাবে করব, সেটাকে না চিন্তা করে কিভাবে আমি ইট রিডিউসেস টু ট্যাক্স কালেক্ট করাটা, কীভাবে আমি কর আদায় করব, কোত্থেকে করব, কোন জায়গায় বেশি করা যাবে, কোন জায়গায় কম, মানে তখন সে তার পুরা ভূমিকাটা হয়ে গেছে যে সরকারের যে দায়ভারটা, যে খরচ করবে, সেই খরচটা মেটানোর জন্য তার এত টাকা তুলতে হবে, এই ধরনের একটা। সো আমি বলছি যে উন্নয়ন দর্শনটা যদি সামগ্রিকভাবে সামনে না আসে এবং সেখানে গলতটা কোথায়, মানে সেটাকে বের করে নিয়ে তারপরে, সো এটা একটা চ্যালেঞ্জ আমি দেখি। কারণ একটা আমি যদি অন্যভাবে বলি যে মাঝে মধ্যেই কথা ওঠে আলোচনায় জিডিপি ট্যাক্স রেশিও বা ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে। এখন ট্যাক্স জিডিপি রেশিও, এটা বাইরের এজেন্সিগুলো অনেক জোর গলাতে কন্ডিশনালিটির ভিতরে আনে যে এত পার্সেন্টেজ কম। অনেক লোককে বলতে শুনেছি যে এটা আমাদেরটা খুব লো, কিন্তু কেন লো এবং এই লো কি আমাদের মতো দেশের জন্য স্বাভাবিক কিনা, বা কোন জায়গায় অস্বাভাবিক, কোন জায়গাতে স্কোপ আছে বাড়ানোর, এগুলাকে কিন্তু মানে চুলচেরা এসে বিশ্লেষণে আমি দেখি না। ইভেন এনবিআরও তো এই রকমের কোনো বিশ্লেষণ করে না, তারা করতে যায় না, যে দিচ্ছে তার থেকে ইনক্রিমেন্টাল কিভাবে বাড়ানো যায়। সো আমার নিজের কাছে আমি এটা দু এক জায়গায় তুলেছি যে আসলে একটা সরকার, তার কাছে রিসোর্সের দুইটা দিক আছে, ব্রডলি বলছি, ট্যাক্স, কাস্টমস ডিউটি, এটা এইসব দিক থেকে কিছু জিনিস আছে রেগুলার ফিজ টাইপের। আর এর বাইরে কিন্তু একটা বড় জিনিস যেটা অনুল্লেখিত থাকে এবং যেটা নাম্বার গেমে খুবই তুচ্ছ জায়গাতে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে সরকার কার্যত বাংলাদেশের সবচেয়ে বেশি সম্পদের মালিক। তুমি তাহলে সেই সম্পদ থেকে কি আয় করছো, তার হিসেব নিকেশ কি? আমি একটা বিশাল আকারের জমি লিজ আউট করে দিচ্ছি, কত টাকায় দিলাম, সেই টাকাটা গেল কোথায়, এর হিসেব নিকেশগুলো সামনে আসার দরকার, অডিট হওয়ার দরকার, যেটা আমরা পাবলিক অডিটের কথা বলি। সো খুব সাধারণভাবে বললে, যে এক্সট্রিমলি চিন্তা করে আমি যদি বলি যে আজকে আমি যদি সরকার হই, আমি লোকের কাছ থেকে কেন করব, আমার যদি অনেকগুলো রিসোর্স আমার কন্ট্রোলে থাকে, সেগুলা কেন আমি এমনভাবে ব্যবহার করি না যেখান থেকে আমার আয় আসবে, যে আয়টা দিয়ে আমি আমার ব্যবহার করব। আমি যদি সরকার হিসেবে প্রাইভেট সেক্টরের সকলের কাছে আশা করতে পারি যে তারা তাদের মতো ট্যাক্স দিবে, তার মানে কি তারা তাদের ব্যয় খরচ মিটিয়ে আয় করে সেই নিট আয়ের উপরে, প্রফিট ট্যাক্সের কথা বলছি, ব্যক্তি আয়ের কথা বলছি না, সেই সব করবে, তাহলে তুমি সরকার তোমাকে কেন মানে এটা করতে পারছো না?
তুমি তো বেশি সম্পদের মালিক। তুমি আজকে ইচ্ছে করলে একটা জায়গা দখল করে নিয়ে অমুক জায়গায় ইকোনমিক জোন করে অমুক দেশকে দিয়ে দিতে পারছো, আরেক জায়গাতে যে অমুক ইন্ডাস্ট্রিকে দিতে পারছো, বা একটা ট্রান্সপোর্ট লাইন করতে পারছো, একটা রাস্তা করতে পারছো। এই সম্পদগুলোর ব্যবহার তাহলে কি হচ্ছে? আমি তাহলে বলবো যে সেটার হিসেব দেখাও, যে কতটুকু তুমি আয় করছো এবং সেই আয়টা দিয়ে তুমি মেটাতে পারছো না কেন। এটা কি স্যার বাজেটে কোনোভাবে কি এগুলো বাজেটে এই জিনিসটা আসে না দুর্ভাগ্যজনকভাবে। রিসোর্স মোবিলাইজেশনের নামে চলে যায় ট্যাক্স জিডিপি রেশিওতে। তার মানে কি ট্যাক্স মোবিলাইজেশনই যেন রিসোর্স মোবিলাইজেশন, এবং এই জায়গাটাতে সব কিছুকে অস্পষ্ট এবং রাখা ঢাকা অবস্থাতে থাকছে। কারণ এটাতে এগুলোই পরে কিন্তু সরকারের অ্যাকাউন্টিং, সরকারের এগুলোকে স্ক্রুটিনাইজ করার দরকার। পাবলিক অডিটটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। রাইট স্যার। স্যার, এই যে ইনফ্লেশন, মূল্যস্ফীতি, আমরা দেখছি যে গত 1.5 বছর এটা ভেরি হাই, 9.5%-এর উপরে, ক্লোজ টু ডাবল ডিজিট। এবং আমরা দেখলাম লেটেস্ট গত মাসের ফুড ইনফ্লেশন, সেটা ডাবল ডিজিট, 10.25%। তো এই যে ইনফ্লেশন স্যার, এটা তো হচ্ছে যে বলা হয় যে খুব গরিব লোকজন এতে খুব সিরিয়াসলি তারা এফেক্টেড হয়। তো টাকাওয়ালা ধনী লোকজন হয়তো একটু বিরক্ত হয়, একটু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, তারা ফাইন্যান্সিয়াল ওইভাবে বা ইকোনমিক্যালি ওইভাবে তারা এফেক্টেড হয় না। সে এই যে 1.5 বছরের উপরে হাই ইনফ্লেশন, আবার তাদের কিন্তু ওয়েজ রেটটা বাড়েনি, অনেক বছর পরে আমরা দেখছি ওয়েজ রেট কিন্তু ইনফ্লেশন রেটের থেকে নিচে। সো এই পরিস্থিতি আসলে কেন তৈরি হলো, বা কেন আসলে আমাদের ইনফ্লেশন কমছে না, যেখানে অন্যান্য দেশ কিন্তু স্যার এটা পেরেছে? আমরা দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, তাদের ক্ষেত্রেও দেখেছি। বাংলাদেশ কেন পারছে না? দুটা পার্টকে ভাগ করি। একটা হচ্ছে যে ইনফ্লেশনটা কেন অন্যান্য দেশ থেকে বেশি রয়ে গেছে এতদিন পরেও, এবং আমার নিজের এটা হচ্ছে যে এটা আগে কিছু কিছু জায়গায় আলাপটা উঠেছে যে নর্মালি বাইরের থেকে যদি আয়টা হয়, বাংলাদেশ তো রেমিটেন্স ডিপেন্ডেন্ট আছে, এক্সপোর্ট আর্নিংয়ের উপর ডিপেন্ডেন্ট আছে। সুতরাং অনেকে বলে যে বাইরের একটা ডিসরাপশন হয়েছিল, সেই ডিসরাপশনটা সাময়িক হয়ে অন্যরা অ্যাডজাস্ট করতে পেরেছে। সো ওদের রেগুলার ফ্লোটা যখন আসতে পারছে, আমাদের মতো দেশে আমাদের অনেক ঘরই কিন্তু বাইরের আর্নিংয়ের উপর নির্ভর করে। হয়তো দেখা যাবে যে 5টা বাড়ির ভিতরে একটা বাড়িতে আছে গড়ে। সুতরাং ডলারের মান কি হোক না হোক এটা ম্যাটার করে না, কারণ তাদের কাছে কিন্তু টাকা চলে আসবে, মানে যেহেতু কেউ না কেউ তাকে সাপোর্ট পাঠাচ্ছে। সমস্যাটা ওখানে কি হচ্ছে যে আমার এখানে ডলারটা যদি আসতো, ধরা যাক একটা এজেন্সির মাধ্যমে এটা লেনদেনটা হচ্ছে, সে ডলারটা পাচ্ছে এখানকার স্থানীয় যে রিসিভার, মানে যে পাওয়ার কথা রেমিটেন্সটা, সে টাকা হিসেবে পাচ্ছে। বাকি ডলারটা যদি পুরোপুরি আমদানি করা হয় তাহলে কিন্তু কোনো ইনফ্লেশনের মামলা থাকে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি আর কি। এবং এই জায়গাতে আমাদের মতো দেশে এখন যেটা হচ্ছে, যেটার সাথে আবার রিজার্ভ সম্পর্কিত, সেটা হচ্ছে যে আর্নিংটা বাইরে হচ্ছে, ভিতরে আসছে কম পরিমাণ বাইরের কারেন্সি, যেটা আমরা হুন্ডির নামে বলে যাচ্ছি, কিন্তু টাকাটা ঠিকই পাচ্ছে। এবং এই টাকাটা কোত্থেকে আসছে কেউ প্রশ্ন করতে পারে যে এই টাকাটা তাহলে কোত্থেকে আসছে, কাউন্টারপার্ট টাকাটা। এই জায়গাতে যে কিন্তু দেখা যাবে যে আমি মানে কি বলে ফেক মানি বা ওইসব জিনিসের ভিতরে ঢুকছি না। কেউ যদি প্রিন্টিং কারখানা করে, বাট সরকার মাঝে মধ্যে অবশ্যই প্রিন্টিং করতে হতে পারে। আর আরেকটা হচ্ছে যে ব্যাংকিং খাত থেকে যে টাকাটা বেরোচ্ছে, সেটা যদি আমি মনে করি, আমি খুব হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি এইভাবে, যে আমি যদি এখন 30,000 কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে বলছি, তাহলে পাচার হয়ে যাচ্ছে, টাকা তো আর পাচার হচ্ছে না। তাহলে এই টাকাটাকে নিয়ে ধরা যাক আমি একজন ব্যবসায়ী, হুন্ডি ব্যবসায়ী, সে এই টাকাটাকে নিয়ে গায়েব করে দিচ্ছি। মানে হচ্ছে আমি ওখান থেকে যে ডলারগুলো কিনে নিচ্ছি, সেটা দুবাই হোক বা যে কোনো জায়গা থেকে হোক, এবং সেই ডলারটাকে আমি আর দেশে আসতে দিচ্ছি না, এই টাকা দিয়ে মিট করছি। তাহলে হচ্ছে কি একটা সাইক্লিক্যাল, এইটা যে মিট করছি, পরবর্তীতে আবার ডলার ওখান থেকে পাচ্ছি, আমাকে টাকার থেকে ডলারেও কনভার্ট করতে হচ্ছে না, ডলার থেকে টাকাতেও কনভার্ট করতে হচ্ছে না। এখানে লোকের কাছে টাকা যাচ্ছে এবং সেই টাকাটা ব্যবহার হচ্ছে। এই ব্যবহার হওয়াটার ভিতরেই কিন্তু আবার ইম্পোর্ট আইটেমের কথা জড়িত। সো
এই জায়গাটাতে যে ইম্পোর্ট কোনটা হচ্ছে বা না হচ্ছে, কারণ যে লোকটা হুন্ডি ব্যবসায়ের ভিতরে ঢুকলো, এখানে টাকা আসলো, কিন্তু সমপরিমাণ যদি মৌলিক খাদ্যদ্রব্যগুলো যদি না আসে, তাহলে ইনফ্লেশনটা চলতে থাকবে। এই মানে প্রাইস লেভেলটা উপরে থাকবে, ইনফ্লেশনটা একই হারে বাড়তে থাকা মানে হচ্ছে একটা পেসে ওই ডেপ্রিশনটা, মানে যতই রেমিটেন্স আর্ন করা হচ্ছে না কেন, অর্থাৎ যতই এখানে টাকা দেয়া হচ্ছে না কেন, সেই অনুপাতে আমদানি সাপোর্ট দেওয়া যাচ্ছে না। আমি এটা ব্রড লেভেলে বলছি। লোকাল প্রোডাকশনও সেই লেভেলে আসছে না, যেটা আমরা ভাবতাম যে আচ্ছা টাকাটা কি লোকাল প্রোডাকশন জেনারেট করতে যাচ্ছে, কৃষিতে শুধুমাত্র হচ্ছে বলছি। এর বাইরের দিকটাকে যদি আমরা চিন্তা করি, সেখানে ম্যানুফ্যাকচারিং, লোকাল যে ম্যানুফ্যাকচারিংগুলো ছিল আস্তে আস্তে অনেক জায়গাতেই বসে গেছে। এবং এক্সট্রিমলি ফেলে বলছি কথাগুলো, মানে আমরা টুকটাক যেগুলো শুনি সেগুলো হচ্ছে লার্জলি ইন দ্য আইটি সেক্টরের কথা, নতুন এমপ্লয়মেন্ট, সেটার নেচারটা কিন্তু বুঝতে হলে আরেকভাবে দেখতে হবে, কারণ এটা লার্জলি আউটসোর্সড অ্যাক্টিভিটিসগুলোর ভিতর দিয়ে। সো আমি ওইটাকে বাদ রেখে চিন্তা করছি। যদি এর কন্ট্রাস্টে এমন হতো যে বাইরের থেকে ফরেন কারেন্সি এক কোষাগারে আসছে, সেই কোষাগার সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করছে কোন জায়গায়, আমার আগেকালে আমরা যেভাবে আলাপ করতাম ইন্টারমিডিয়েট গুডস, ফাইনাল গুডস আর কনজিউমার গুডসের কথাতে, অথবা র ম্যাটেরিয়ালসের কথা বলতাম। তো এই 3 ব্রড ক্যাটাগরিতে চিন্তা করতাম, এবং তারপরে আমরা বলতাম যে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে কিনা র ম্যাটেরিয়ালস নিয়ে এসে এখানে করতে পারি, নাহলে ইন্টারমিডিয়েট গুডস নিয়ে এসে করতে পারি, ফাইনাল গুডসের কনসামশনটা আস্তে আস্তে নির্ভরশীলতা কমানো। কিন্তু এখন হয়ে গেছে কি ইনক্রিজিংলি ফাইনাল গুডসটা আমরা এখানে আনছি। আমি একটু আগে যে মিটারের কথা বলছিলাম, আমরা সার্ভিসিংয়ের ভিতরেও আজকাল ঢুকতে চাই না। আর ইনক্রিজিংলি এটা আরও ডিফিকাল্ট হয়ে গেছে, যখন ডিজিটাল প্রোডাক্টগুলো আসে, সেই প্রোডাক্টগুলো ওয়ান টাইম স্ক্র্যাপ করে দেওয়া। বড় জোর সার্ভিসিং মোবাইলের ক্ষেত্রে কিছু কিছু জিনিস হয়, কিন্তু লার্জলি ফাইনাল প্রোডাক্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এর মোটা দাগের অর্থ হচ্ছে যে আমরা যে জিনিসগুলো কনজিউম করছি দেশের ভিতরে, তার দাম বাড়ছে, আমাদের সাথে ডলারের যে রিলেশনশিপটা, সেই জায়গাটাতে কতটুকু কীভাবে ম্যানেজ করতে পারছি। যতই ডিভ্যালুয়েশন হতে থাকবে, ডিভ্যালুয়েশন বলতে আমি ডিক্লেয়ার ডিভ্যালুয়েশন বলছি না, কার্যত ডলার এবং টাকার রেটের যতই হতে থাকবে, এবং সেটার ব্যাপারে কিন্তু আলোচনাটা আমি মনে করি মিসগাইডেড, ইন দ্য সেন্স যে আলোচনাটা সিঙ্গেল রেট অথবা রিয়েল এফেক্টিভ রেট, এই ধরনের আলোচনার ভিতরে আমরা ঢুকে যাই। কিন্তু দ্য ডাইনামিক্সটা এমন জায়গাতে পড়ে গেছে যেখানে আমরা পুশ করছি লেবারকে বাইরে যেতে, সেই অনুযায়ী সেই অনুপাতে আমাদের ফরেন কারেন্সি বাড়ছে না। তার কারণ হচ্ছে আর্নিং বাড়ছে, কিন্তু আর্নিংটা চলে যাচ্ছে নন ফর্মাল রুট দিয়ে অন্য গ্রুপের হাতে, এবং সেই গ্রুপটার যদি পাচার না হয়ে, সেই গ্রুপটা যদি ট্রেডের, আজকে একজন ইম্পোর্টার যদি সেখান থেকেই কিনে নিয়ে শুধু ইম্পোর্ট করতো বাংলাদেশে, তাহলে এক ধরনের সিনারিও হতো। কিন্তু বাস্তবটা হচ্ছে এটা একটা মাল্টি কান্ট্রি লেভেলে অপারেট করে এই এজেন্সিগুলা, মানে যারা হুন্ডির সাথে অপারেট করে। সুতরাং শুধুমাত্র বাংলাদেশের ট্রেডের সাথে এটার লিঙ্ক নাই, বা বাংলাদেশ একাও এটা কন্ট্রোল করতে পারবে না। আসে না, ওটা তো করে না, একেবারেই করে না। তারা কমিশন এজেন্ট হিসেবে যেরকম রাজনীতি, অর্থনীতির অন্যান্য অঙ্গনে আমরা সব কমিশন এজেন্ট দেখি, তেমনি হুন্ডির ওখানেও কমিশন এজেন্ট। সেটা মানে কোনো একটা বাসার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই ইনভলভ হয়ে বসে। এটা কিন্তু শুধু বাংলাদেশ না, পাশের দেশেও তাই হচ্ছে। কিন্তু উপরের লেভেলে যে কন্ট্রোলটা, যে কিনা পরে পাচারকে ফ্যাসিলিটেট করছে অথবা কোনো দেশের ইম্পোর্টকে ফাইন্যান্স করছে, এটা হচ্ছে একটা সাইড যেখানে আমার মনে হয় গুনতিটা আনার দরকার। আর অন্য আরেকটা দিক হচ্ছে যারা এক্সপোর্টার, তাদের কিন্তু একটা রিটেইনড আর্নিং আছে। রাইট স্যার। এখন আমি যদি একজন এক্সপোর্টার হই, আমি চিন্তা করলাম ওইটা দিয়ে আমি বেস্ট ব্যবহার হয় আমি যদি কিছু ইম্পোর্ট করি, প্রবাবলি 10% মনে হয় তারা রিটেইন করতে পারে। এবং সেটাকে যদি আমি এখন ইম্পোর্ট করি, ভালো ব্যবসায়ী আমি দেশের জন্য, আমি তখন ইম্পোর্ট করব যেখানে লাভ হবে। তো আমি দেখব যে লাভ হওয়ার কথা চিন্তা করা মানেই হচ্ছে তখন আমি বড় লোককে টার্গেট করব। সো আমি সেই জিনিসগুলোকে ইম্পোর্ট করব, এগুলো ইন দ্য লাক্সারি আইটেমের ভিতরে। সো বড় গাড়ি, মানে দামি গাড়ি কেন আসে বা দামি ফার্নিচার কেন আসে, তার কারণটাগুলো হচ্ছে ওগুলোর সাথে রিলেটেড হয়ে যায়।
হয়তো দেখা যাবে যদি কেউ খুঁজতে যায় যে একটা এক্সপোর্টারই ওইগুলোকে ইম্পোর্ট করছে লাভের জন্য, সে রেগুলার রুটে পাচ্ছে না ফরেন কারেন্সির অ্যাক্সেসটা। হয়তো তার মানে কি আমি যদি ব্যান করে দিই যে না তোমাকে আমরা দিব না এলসি ওপেনিংয়ের জন্য, কিন্তু আমার যদি এক্সপোর্ট করা যায়, সে যদি তার রিটেইনড আর্নিং থেকে আবার ওই একই গুডি ইম্পোর্ট করে, তাহলে কোনো লাভ হচ্ছে না ওখানে। মধ্যে কথা হচ্ছে যে এসেনশিয়াল আইটেমসের সাপ্লাইটা কমে যাওয়া, এবং কমে যাওয়ার পিছনে ডাইভারশনটার কথা বললাম, যেটা রেগুলার যারা ইম্পোর্ট চেইনগুলো ছিল সেই চেইনসে কিন্তু একটা ডিসরাপশন ঘটে গেছে অলরেডি। আমি মনে করি যে বাল্ক ফুড গ্রেইন থেকে শুরু করে অন্যান্য যেগুলো ইম্পোর্ট করি আমরা, এডিবল অয়েল থেকে শুরু করে, এইখানে আগে যেভাবে ওই এক সময় ছিল যে ময়দা নুরানি গ্রুপের লোক ইম্পোর্ট করছে 10 জনে মিলে, 90s কথা বলছি, এখন হয়ে গেছে এটা রিজনাল ব্লক তৈরি হয়ে বসছে বিজনেসে। সেই বিজনেস এবং তাদের ডায়নামিক্সগুলা বোঝাটা খুব জরুরি হয়ে গেছে। এবং আমাদের দেশ থেকে যারা কোলাবরেট করছে ওই বিগার রিজনাল এজেন্সিগুলোর সাথে, তারা আমার মনে হয়েছে, এটা অনেক সময় হয় না যে আগে যে প্লেনে অপারেট করতাম এখন আমি রিজনাল প্ল্যাটফর্মে অপারেট করছি, কিন্তু আমি আমার দেশের স্বার্থটাকে তুলে ধরবো। সেই জায়গাতে যে সম্ভবত তাদের ওই সত্তাটা আস্তে আস্তে হারিয়ে গেছে, মানে দেশ কেন্দ্রিক সত্তাটা, যেখানে তারা শুধু প্রফিটটাই দেখছে। প্রফিট মানুষ দেখে, এটা কিছু বলার নেই, কিন্তু তার ভিতরে আগে চিন্তা করতাম দেশ সেন্ট্রিক, যে হ্যাঁ আমি প্রফিট করব কিন্তু আমি এই জায়গাটাতে সার্ভ করব। কিন্তু এখন হয়ে গেছে যে ফ্লো বিটুইন কান্ট্রিজ অ্যান্ড বিটুইন অন্যান্য ইস্যুর ভিতরে, যে না আমি আজকে এখানে দেব না, এই ময়দাটা এখানে আশা করা ছিল, ময়দাটা আমি দেখছি যে না অন্য আরেকটা দেশে বেশি লাভজনক, তাহলে সেখানে এটাই ঘটে যাচ্ছে। স্যার, কর্মসংস্থান এটা একটা বড় ইস্যু আমরা দেখছি, যে যখন আসলে স্পেশালি ইউথ এডুকেটেডদের জন্য যে তাদের আসলে ওইভাবে জব ক্রিয়েশন হচ্ছে না, যতটা না তারা প্রতি বছর জব মার্কেটে প্রবেশ করছে। তো এখানে স্যার আমরা কি একটু আমাদের গ্রোথটা পিছিয়েছে, বা এমপ্লয়মেন্টটা কেন হচ্ছে না, আমাদের কি ইন্ডাস্ট্রির এক্সপানশন হচ্ছে না? এখানে স্যার সরকারের কি পলিসি সাপোর্টের কোনো গ্যাপ দেখছেন কোথাও, বা আপনার পরামর্শ যে সরকার আসলে কি করতে পারে? এই যে সামনে বাজেট আছে, এমপ্লয়মেন্টটা ইজ এ বিগ ইস্যু আমাদের জন্য, এই 17-18 কোটি লোকের দেশে। আপনার কাছে স্যার কি মনে হয়? আবার ওই যেটা উন্নয়ন দর্শনটা ইমপ্লিসিট অনেকগুলো সরকারের ভিতর দিয়ে দেখে আসছে, এবং ক্রমান্বয়ে সেই নির্ভরশীলতাটা বেড়ে গেছে যখন সরকারের রাজনৈতিক মহলের এবং ব্যবসায়ী মহলের কোলিশনে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আরও ফরেন কারেন্সি কীভাবে অ্যাক্সেস পাওয়া যায়। সুতরাং সেই সোর্সটা কারণে উন্নয়ন দর্শনে শ্রমিক তৈরি করা ওপেনলি বলা হচ্ছে যে বাইরে পাঠানোর জন্য, এটাই কিন্তু ডোমিনেট করছে। তাও তো স্যার স্কিল ডেভেলপ করে পাঠাচ্ছে না, এটা তো আনস্কিল। এবং সেখানে যে বলা হচ্ছে স্কিল ডেভেলপ করার কথা, এবং স্কিল ডেভেলপমেন্টের নামে যেগুলো চলছে সেটা আরও ডিজাস্ট্রাস, মানে এটা আরেকটা ব্যবসা হয়ে গেছে। সো এডুকেশন যেরকম একটা ব্যবসা হয়ে যায়, সো স্কিল ডেভেলপমেন্টের ইস্যুটা, এটা আমি একটা ইস্যু তুলেছিলাম যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাতে এই বিষয়গুলো কীভাবে ইন্টিগ্রেট করা যায়। এবং সেখানে একদিকে কেউ বলবে যে এটা স্কুলের চাইল্ড লেবারে ইনভলভ করা যাবে না, কিন্তু লেবারের যে ভিন্ন সংজ্ঞা দেওয়ার দরকার সেই চিন্তাগুলোর থেকে আমরা বিচ্যুত হয়ে যাই অনেক সময়, এমনভাবে বাইরের একটা ডেফিনেশন সংজ্ঞাগত ব্যাপার নিয়ে জড়িয়ে পড়ি। কিন্তু আমি গোড়ার প্রশ্নটাতে যাই, সেটা হচ্ছে আমাদের মতো দেশে স্টার্ট আপের নামে জিনিস যেগুলো চলছে লার্জলি কিন্তু সার্ভিস সেক্টরে, এবং সেটা হচ্ছে টেক ব্যবহার করার মাধ্যমে জিনিসগুলো চলছেই হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই স্টার্ট আপসগুলো ইনিশিয়াল নেটওয়ার্কটাকে স্ট্যাবলিশ করে, কিন্তু বাই দ্য ভেরি নেচার, মানে এর প্রকৃতিটাই এমন যে এটা ক্রমান্বয়ে আরেকটা বিগার সাইজ এরিয়া নিয়ে রিজনাল গ্লোবাল নেটওয়ার্কের পার্ট হিসেবে চলে যায়। সো আমরা দেখি যারা স্টার্ট আপ করে তাদের অনেকাংশেই যেটা লাভজনকভাবে করতে পারে সেটা ইকুইটি বিক্রি করে দিয়ে বেরিয়ে যাবে, এবং তাদের ওই লাভটা নিয়ে, কিন্তু এটা
গ্লোবাল সিস্টেমের ভিতরে তার মানে একটা বড় প্রফিটের চাঙ্কটা তাদের হাতেই চলে যাবে। স্থানীয়ভাবে এমপ্লয়মেন্টটা, এখন আমি যদি বলি ফুড পান্ডা তো অনেক লোককে এমপ্লয় করছে, ওই টাইপের জিনিসপত্র কিন্তু হতে থাকবে। সো আমরা সার্ভিস সেক্টরে বেশ কিছু এনগেজমেন্ট পাবো, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় যে দিকটা হচ্ছে আইটির ব্যাপার নিয়ে যে কথাটা তুলছিলাম, যে আইটির কিন্তু অনেক প্রসপেক্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি সত্যিকার অর্থে যদি সরকারের সিস্টেমে যে ডিজিটালাইজেশন করা, এই শুধু এনবিআরকে নিয়ে যদি চিন্তা করি, তার যে সকল জিনিসগুলা তথ্যগুলাকে একটা তো হচ্ছে প্রাক্তন তথ্যকে ডিজিটাইজ করে ফেলা হয়, আবার গায়েব হয়ে যায়, সেগুলোকে যদি সিস্টেমেটিক্যালি কোনো কন্ট্রোলের ভিতর নিয়ে এসে করা যায় এবং সেটাকে যদি রেগুলার বেসিসে ডেটা অ্যানালাইসিস, তার ফলো আপ জিনিস থাকে, তার সাথেই কিন্তু অনেক কাজ জড়িত। জমির ব্যাপারটাতে এখনো পর্যন্ত আমরা ব্রেক থ্রু আনতে পারিনি। অনেক শুনেছি ডিজিটালাইজেশনের কথা, কিন্তু শুধুমাত্র যেখানে সরকার তার নিজস্ব কালেকশনের ব্যাপারে কোনো জায়গায় বাধা আছে, সেটাকে ফ্যাসিলিটেট করতে গিয়ে আমাদেরকে কিন্তু আমরা কত দ্রুত সুন্দরভাবে পেমেন্টটা করতে পারি, এইটুকুই অগ্রগতি হয়েছে। কিন্তু বিয়ন্ড দ্যাট, আমি যদি এখন চিন্তা করি যে আচ্ছা আমার এলাকাতে আমার সার্ভিসিংয়ের কনটেক্সটে অনেক ধরনের, আমি আবার ঘুরে ফিরে বলছি যে বাজারে যার হাতে টাকা আছে সে কিন্তু কিছুটা চাহিদা নিয়ন্ত্রণ করছে। এটা যতই আমরা আজকের যুগে আইন করতে চেষ্টা করি, এগুলো কোনোভাবে কন্ট্রোল করা যাবে না। কিন্তু সেই চাহিদাটা যাতে এমপ্লয়মেন্ট জেনারেটিং জায়গাতে কানেক্ট করা যায়, সেই ধরনের জিনিসগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে প্রমোট করার দরকার, এবং সেটা অবশ্যই স্মল স্কেলে হতে হবে। যদি আমি চিন্তা করি যে আমি আসলে ব্যাংকের বলে দিলাম যে এসএমই সেক্টরে এত পার্সেন্টেজ লোন দিতে হবে, এটা আমার কাছে মনে হয় ইনএফেক্টিভ পলিসি, কোনো মানে নেই। তার কারণ হচ্ছে যে খোঁজ নিলে দেখা যাবে যে এসএমইর ভিতরে 90% ট্রেডিংয়ে চলে গেছে, কোনো একটা ক্রাইটেরিয়াতে ফেলে ওরা দেখিয়ে দিবে যেটা এসএমই। এগুলো হচ্ছে সব নাম্বার অ্যাকাউন্টিং কোয়ার্কস আর কি, যেগুলো তৈরি হয়। তো ওই দিক থেকে না চিন্তা করে অর্গানাইজেশনালি ভিন্নভাবে চিন্তা করার দরকার। আমি এইভাবে বলি কথাটাকে যে মার্কেটের মাধ্যমে অনেক কিছু জিনিস অপারেট করতে পারে, কিন্তু আমাদের মার্কেট বেসড পলিসিস খুব এফেক্টিভ হতে পারে না। রেমিটেন্সের ক্ষেত্রে যেরকম, আমি কিভাবে রেমিটেন্সটাকে আমার দেশে আনব, সেখানে যে লোকটা পাঠাচ্ছে সেই লোকটার সাথে আলাদা, এক্সাম্পলটা আমি অনেক সময় দিয়েছি যে ইসলামী ব্যাংক আসলে এটা প্রথম চালু করেছিল। দেখেছি যে তারা যাকে লোনটা দিচ্ছে বাইরে যাওয়ার জন্য, সেই লোনটা পেমেন্টটা হবে বাইরের থেকে সে করবে, তো ফরেন কারেন্সির উপরে তখন চলে আসে স্বাভাবিকভাবে। এবং এটা এনকারেজ করতে পারলে, নিশ্চিত করতে পারলে কিছুটা হলেও ডাইভার্ট তার নিজের ইস্যুর ভিতর দিয়ে, কম্পেয়ার টু প্রাইস পলিসি, যে আমি হঠাৎ করে বলবো যে না তোমাকে আমি 2% বেশি দিব, এগুলো কাজ করে না। এটা সরকার 2% দিলে হুন্ডিওয়ালারা আরো 2% বাড়িয়ে দেবে। এটার বিকজ অফ ওই যে বললাম যে ব্যাংকিং সেক্টরের থেকে যে টাকা লিকেজগুলোর বিষয়ের সাথে এটা আবার লিঙ্কড আপ হয়ে আছে। শেয়ার মার্কেট থেকে যে বিশাল আকারের অর্থ ক্ষুদ্র সঞ্চয়ের কাছ থেকে অন্যদের হাতে পাচার হলো, এটা পাচার বলছি মানে ট্রান্সফার হলো, তো সেই অর্থে বলছি। তো এই জিনিসগুলোর তো তারা বিনিয়োগ করতে পারেনি, তারা বিনিয়োগটা দেশে সেই এনভায়রনমেন্ট পায়নি। এবং সেখানে বলছি আবার ফিরে যে উন্নয়ন দর্শনে স্থানীয় পর্যায়ের ম্যানুফ্যাকচারিং ডেভেলপ করাটা এখন ছেড়ে দেওয়া হয়েছে, মনে হয় যেন বাইরের কোনো ইনভেস্টমেন্ট আসবে, এবং বাইরের ইনভেস্টমেন্টটা তারাই আসতে চায় যারা এটাকে মানে আমাদের এনভায়রনমেন্টটাকে, পরিবেশটাকে নেগেটিভ এক্সটার্নালিটি যত খারাপভাবে আসতে পারে সেগুলো তারা তাদের দেশ থেকে আমাদের দেশে রিলোকেট করতে চাইবে, এটা একটা দিক। আর আরেকটা জায়গাতে কি হচ্ছে, আমরা একসময় ভাবতাম যে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি বাড়লে সেখানে মার্কেট গড়ে উঠবে, কিন্তু আমরা কেউ এটা নিয়ে আগে আলাপ হয়েছিল যে কানেক্টিভিটি যদি ফলো করি, কোন রুটে কি অ্যালাউ হচ্ছে, কেন সিলেট টু ব্রাহ্মণবাড়িয়াতে রোড কনস্ট্রাকশন পিছিয়ে যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া টু সাউথের দিকে পোর্টের কানেক্টিভিটিটা খুব দ্রুত মুভ করছে, আগরতলা দিয়ে রাস্তা আসবে বা অনেকগুলো রাস্তা হচ্ছে। এটা কিন্তু এই টেরিটরিটাকে ব্যবহার করা হবে, এর ভিতরে কোনো গোলমাল নেই যদি ঠিক কন্ট্রাক্ট আমরা নেগোশিয়েট করতে পারি। কারণ অনেক জায়গাতে কিন্তু, যে জন্য আমি বলছি যে ট্যাক্স থেকে কেন আসতে হবে, আমি এই জিনিসগুলো যেটা করছি সেখানে আমার বরং আয় নিশ্চিত করার দরকার।
আমি তোমাকে রাস্তা দিচ্ছি, আমাকে এই পরিমাণ টাকা পয়সা দিতে হবে, সেটা তখন আমার রেভিনিউ হিসেবে আসবে, মানে সরকারি রাজস্বের খাতে সেটা যোগ হবে। লোকজনকে হয়তো হয়রানি করে, এবং হয়রানি করতে গিয়ে আরও কিছু লোকজনকে নিয়োগ দিয়ে রেখে যাদের অনেক জায়গাতে কমানো যেতে পারে, সেটাকে বাড়ানোর চিন্তা করা হচ্ছে যে কিভাবে আমি ডিজিটাল যুগে আমি বাড়িয়ে ভাবছি যেন অনেক লোককে আনতে পারি। তা ওই দিক থেকে আর কি আমার মনে হচ্ছে যে আসলে ইন টার্মস অফ যেটা বলছিলেন যে বিনিয়োগের কনটেক্সটে, এই বিনিয়োগের ব্যাপারে আমার মনে হয় স্থানীয়ভাবে ম্যানুফ্যাকচারিং বিনিয়োগকে এনকারেজ করা হয়নি, এবং আমরা একটার পর একটা দেখেছি যে এই পলিটিক্সের নাম ব্যবহার করে আমরা স্থানীয় অনেক বিনিয়োগকে কিন্তু বিন্যাস ঘটিয়েছি। এটা ঐতিহাসিকভাবে অনেক সময় মনে হয় যে আমাদের কুমুদিনী শাহ সাহেব যিনি মারা গেলেন 71, এবং ক্রমান্বয়ে এই পূর্বাঞ্চলীয়, মানে আমাদের উপমহাদেশের পূর্বাঞ্চলীয় কোনো পুঁজি মানে গড়ে ওঠা সামহাও এর বিরুদ্ধে অনেক গ্রুপ কাজ করে, এবং আমরাও আমাদের দেখছি যে বুঝে হোক না বুঝে হোক আমরা ওই পথে পা বাড়িয়েছি। তা না হলে দেশের কনটেক্সটে যদি কারো পুঁজি থাকে, আমরা 2006, 7, 8, 9-এর দিকে দেখলাম যে যারা স্থানীয়ভাবে পুঁজি রেখেছে তাদেরকে আমি জেলে ভরে রাখলাম। কোথায় পলিসি হওয়ার দরকার ছিল যে তুমি পে অফ করো দেশকে, যদি তুমি অন্যায় করে থাকো তাহলে তুমি কাজ করে তোমার ফ্যাক্টরি চালিয়ে, তোমার অন্য জিনিস চালিয়ে এটাকে পে অফ করো, তা না হলে আমি জেলে ভরে রাখলাম। তার মানে কি সিস্টেমটাকে আমি আরো নষ্ট করতে গেলাম। এখনো কিন্তু ওই সেম ট্রেন্ড চলছে। এই যে পুঁজি পাচারের কথা বলছেন, তো এটা অনেকে বলে যে এই যে ইলেকশন আসলে ইলেকশন ইয়ারের সময় একটু বেড়ে যায়, এবং অনেক সময় কোশ্চেনটা আসে যে বাংলাদেশে আসলে তারা মনে করে যে তাদের এই পুঁজিটা সিকিউরড না, বা বাংলাদেশে ধরেন যে তাদের সেকেন্ড জেনারেশনের জন্য যেভাবে স্ট্যান্ডার্ড বা অ্যামিনিটিস, বাংলাদেশে এই সব জিনিসেরও অভাব আছে। তো সব কিছু মিলে কি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ থেকে এই যে পুঁজিটা কেন পাচার হয়, যেটা অন্য অনেক দেশ থেকে হয় না? ওইটা তো একটা সাধারণভাবে আমরা যেটা বলি যে মানুষ যে জায়গায় স্বাচ্ছন্দ্য পাবে সে জায়গায় চলে যাবে, এবং কিন্তু ওই স্বাচ্ছন্দ্য কিনে উপার্জন করার জন্য যেভাবে আমি আয় করছি এর সাথে একটা সম্পর্ক আছে, এবং যেভাবে আমি বড় হচ্ছি বলতে আমি শিক্ষা শুধু বিদ্যালয় কেন্দ্রিক না, সমাজের ভিতর থেকে যে শিক্ষাগুলো নিচ্ছি, এই সবকটা আমার কাছে মনে হয় ইন্টারলিঙ্কড। একটা গোড়ার সমস্যাটা হচ্ছে জাতিসত্তা ডিফাইন করার সমস্যা। মানে আমি যেরকম আমার লেখাতে এনেছি, টিবিএসও বেরিয়েছে ডুয়াল সিটিজেনশিপ ইস্যু, এবং যেটা আমার দৃষ্টিতে সংবিধান সম্মত নয়, এবং এটা কিছু কিছু সময় গত ভোটে কিন্তু আমরা দেখেছি যে এটাকে কেন্দ্র করে অনেকের নমিনেশন বাতিল হয়েছে। আবার অনেক জায়গাতে এটা বিচার রিসের ভিতরে আটকে দেওয়া হয়েছে। এটা একটা সিম্পল জিনিস কিন্তু খুব মৌলিক জিনিস, যে আমি দেশ নিয়ে কথা বলার কি দরকার যদি আমি সেটাকে ডিফাইন না করতে পারি, এবং মানুষ আর দেশের সেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ততা, জনগণের নাগরিকত্ব, এটা ক্রিটিক্যাল একটা পয়েন্ট, যেটা ইন্ডিয়ানরা যতটুকু বোঝে, বা আমি বলবো ইন্ডিয়ান গভর্নমেন্ট যতটুকু বোঝে, এবং এর আগে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা ফলো করে আসছে, বাস্তবে ইমপ্লিমেন্ট করেছে, ওই জায়গাতে বাংলাদেশে একটা প্রচণ্ড ইরোশন ঘটে গেছে, এবং এই ইরোশন ঘটেছে ধীরে ধীরে কারণ প্রথমত 70s শেখ মুজিব হত্যার পরবর্তী পিরিয়ডটাতেই কিন্তু যেগুলো সামরিক সরকারের মাধ্যমে 76, 79 পর্যন্ত যেগুলো করলো, এখানেই সাটল ওয়েতে কিছু কিছু ঢুকলো যেটাকে লুজলি ডিফাইন করার সুযোগ। এবং পরবর্তীতে ফখরুদ্দিন সাহেবের সময়টাতে দেদারসে, যেটা অনেকদিন ধরে ঝুলেছিল 2005 পর্যন্ত ড্রাফট আকারে, এবং মজার ব্যাপার হচ্ছে নাগরিকত্বের ড্রাফটগুলো সার্কুলেট হতো বিদেশের এম্বাসিতে, বিদেশে বসবাসরত অন্য দেশের নাগরিকত্ব নেওয়া লোকজনদের ভিতরে। আমাদের দেশের সিভিক ইস্যু কিন্তু আলোচিত হতো না, না লয়ারদের ভিতরে, না ইকোনমিক্সের ভিতরে, না ইভেন অন্যান্য পলিসি মেকিং বডিতে। ওই সময়টাতে 2006-7 দিক থেকে শুরু হয়ে পরবর্তীতে এটা এখন ওপেনলি এক একটা
ডিপার্টমেন্ট এক একটা দিয়ে দিতে থাকে, নোটিশ দিতে থাকে, অমুককে ইমিডিয়েটলি এনআইডি দিয়ে দেওয়া হোক। আমরা জানি এনআইডি ইজ লিঙ্কড আপ উইথ প্রপার্টি ট্রান্সফার। সো প্রথম ইরোশনটা হচ্ছে জাতিসত্তা ডিফাইন করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা, জাতি হিসেবে নিজেরা যে গর্ব, এবং সেখানে অবশ্যই ঐতিহাসিক অনেক জটিলতা আছে। মানে সেটা পার্টিশনসগুলো, তারপরে ধর্মের বিষয়গুলো এমনভাবে হয়ে আছে, এথনিসিটি, এটা শুধু বাঙালি না, অন্যান্য বাঙালি ছাড়াও অন্যান্য নৃগোষ্ঠী আছে। কিন্তু এদেরকে নিয়ে একটা ডিফাইন করার জন্য যে জিনিসটা করার দরকার ছিল, এটা আমাদের একটা ফেলিওর হয়েছে, এবং সেটাকে আবার কোনোভাবে সেই প্রচেষ্টা নেওয়া যায় কিনা, এটা হচ্ছে একটা দিক ভাবতে হবে। এটা না থাকা মানে এডুকেশনে যেটা রিফ্লেক্টেড হচ্ছে, আমরা ক্রমান্বয়ে শিফট করে গেছি আমাদের ইতিহাস বলে কিছু সেইভাবে ডিফাইন করে নিয়ে কেউ তার এগুলোর সাথে পুঁজিপত্রের সম্পর্কটা কি? ওই যে স্বাচ্ছন্দ্য খোঁজার জন্য আমি যাব নাকি আমি এখানে থাকব, এটার সাথে কিন্তু একটা পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর আছে। মানে আমি আমার সেই আইডেন্টিটি, সত্তাটা যদি আমি নিজেরটা যদি এইখানে ডিফাইন না হয়, তাহলে আমি তো ছিটকে যে জায়গাতেই স্বল্পমেয়াদী লাভ দেখে এগোনো যায়, তারাও যে খুব শান্তিতে যাচ্ছে তা তো না। মানে যারা যে সেটেল করতে যাচ্ছে বাইরে, যে তারা এখন যে যেটা করে এর ভিতরে কতটুকু, মানে দের ইজ এ হোল সাইকোলজিক্যাল অ্যাফেয়ার, যে হীনমন্যতা বোধটা কোন পর্যায়ে যেতে পারে। ওখানে একভাবে বিহেভিয়ার, এখানে এসে তারাই আবার অন্যভাবে, অনেক সময় তারা নিজেরাই বলে যে সেকেন্ড ক্লাস সিটিজেন ওখানে কিন্তু তাই, আবার এখানে এসে কিন্তু তারা আবার অনেক বেশি নিজেদের আধিপত্য দেখাতে চেষ্টা করতে পারে। এবং আমাদের এখানে যারা, তারাও আবার তাদেরকে, আমার একজন অফিসার উঠে লাভ দিয়ে হয়তো তাকে বেশি সেবা দিতে যাবে, তাকে গাড়িতে এই জায়গা থেকে ওই জায়গায় দিবে। এগুলো একটা অদ্ভুত সোশ্যাল ডাইনামিক্স। কিন্তু পাচারের কথাটার, এটার একটা সাইড, আরেকটা হচ্ছে ব্যবসার দিক থেকে। কারণ যেখানে হচ্ছে যে লোকাল এরিয়াতে ইনভেস্টমেন্টটা, তারা মনে করছে যে না, বিগার এসে ওই জায়গাটাতে যে মনে হয় দ্য ডাইনামিক্সটাকে পলিসি মেকিংয়ের সাথে, ওই বিজনেস গ্রুপের সাথে এবং পলিটিক্যাল অথরিটির একটা কোঅর্ডিনেশন দরকার। আমি একবার মনে হয়েছিল যে এটা কি হচ্ছে কিনা, কারণ ব্যক্তি পরিসরে একজন আরেকজনের সাথে লিঙ্কড আপ হয়ে আছে সব, এবং সেই জায়গাটাতে আজকের যুগের বাস্তবতাতে এটা করতে হবে যে আমরা এক্সিস্ট করার জন্য, থ্রাইভ করার জন্য আমাদেরকে এই গ্লোবাল, রিজনাল এই জিনিসগুলোকে বুঝে অনেক ধরনের কোয়ালিশনে যেতে হবে। আমি যে সব কিছুকে নেগেটিভ বলে ফেলে দিব, আমি সেটার পক্ষে নাই। মনে করি যেটা ভেবে দেখার দরকার যে কি হচ্ছে, এবং বাস্তবটা হচ্ছে ওয়েস্টার্ন পাওয়ারের এগেনস্টে রিজনাল কাউন্টার মুভসগুলা বিজনেস স্যার, সেক্টরে এক্ষেত্রে আপনার এই যে অনেকে বলে যে বাংলাদেশে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল না, এবং তারা লিগ্যালি কোনো ডলার নিতে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিতে হয়, এবং সেটা অনেক হ্যাসেল, দেওয়া হয় না। এবং মানে স্পেশালি আমরা বর্তমান প্রেক্ষাপটে ডলারের ক্রাইসিস, তো বাংলাদেশের অনেক ব্যবসায়ী বলে যে তারা বিদেশে দেখছে যে তাদের বিজনেসের অপরচুনিটি আছে, কিন্তু সেখানে তারা ইনভেস্ট করতে পারে না। আবার তারা একই কথা বলে যে আমি লিগ্যালি $1 আনতে পারি না, কিন্তু ইলিগ্যালি তো 100 কোটি টাকা 200 কোটি টাকাও নিয়ে আসা কোনো ব্যাপার না, আসা দিয়ে নিয়ে যাওয়া দুটাই এক্স্যাক্টলি। তো এখানে কি বাংলাদেশ ব্যাংক কি এই যে একটা ভুল পলিসি আঁকড়ে ধরে বসে আছে? আপনি কি মনে করেন? আমি বাংলাদেশ ব্যাংককে কিছু বলতে যেতে দ্বিধাবোধ করি। কেন? কারণ বাংলাদেশ ব্যাংকে আমি যখন লোকগুলোর দিকে তাকাই, তখন আমি চিন্তা করি যে তাদের যে মেধার পারদর্শিতা, আমি বলছি যে গ্লোবাল বিষয়গুলো সম্পর্কে নলেজ বিশ্লেষণ করার তার থেকে বোধ বিদেশে এবং দেশের ভিতরে অনেক লোকজন আছেন যারা বেটার করতে পারবে হয়তো। কিন্তু ওখানে যে সমস্যা হয়ে যায় যে ওই লোকগুলোর ভিতরে অনেকে আমরা কেনা হয়ে গেছি। কেনা বলতে পয়সা দিয়ে সব সময় না, অনেক সময় কেনা হয়ে যায় আমাদের ধ্যান ধারণাগুলো, আমাদের শিক্ষা ওইভাবে তৈরি করে বসে। তো সেই জায়গাতে যে রাজনৈতিক মহলের একটা বড় রোল ছিল, সে যদি তার নিজের জাতিসত্তাকে ডেভেলপ করতে চায়, আমি মানে বাংলাদেশ ব্যাংককে দিতে চাচ্ছি না এই জন্য, কারণ এই পলিসিগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকও যে করে, এটা একটা পলিটিক্যাল ডিসিশন হতে পারে। এটা দুইটা জিনিস আমার কাছে মনে হয় চলে। একটা হচ্ছে তাদেরকে সামাল দিতে হয় সুটেড বুটেড অতি শিক্ষিত লেন্ডিং এজেন্সির প্রতিনিধিদের সাথে।
আমি ক্লিয়ারলি বলি যে এরা হচ্ছে মূলত মহাজন, গ্লোবাল মহাজন যারা আছেন তাদের একটা চাপ মেনে চলতে হচ্ছে, এবং সেই সাইকেল থেকে এরা এখনো বেরোতে পারেনি। এটা আমাদের জাতিগত দুর্বলতা। আমি যেটা বললাম যে অফিসার লাভ দিয়ে ওঠে, এটা তো বহুদিন ধরে দেখে আসছি। আর অন্যদিকে পলিটিক্যাল ফোর্সের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে সেই কমিটমেন্টটা এক দুজনের ভিতর থাকতে পারে, কিন্তু কালেকটিভ অ্যাজ এ গ্রুপ এটা মোটেই নাই। মানে না আছে প্রজ্ঞা, না আছে দেশের প্রতি কমিটমেন্ট। আমি খুব স্পষ্টভাবে এইভাবে দেখি। যে জন্য বাংলাদেশ ব্যাংকে আমি আঙুল দিয়ে কি বলবো, বাংলাদেশ ব্যাংকের প্রথমে তাহলে সেভাবে এটাকে ম্যান করো। কিন্তু আমি যদি একটা ব্যাংকে প্রথমেই থেকেই, আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলছি না, এই কথাটা ব্যাংকের ক্ষেত্রে ওঠে, আমি ব্যাংকের বোর্ড এটা ওটা সব কিছু এমন লোককে বসায় রাখি যারা যে জিনিসটা করছে তারা সেটাই তাদেরকে করানোর জন্যই ওইভাবে অথর্ব কিছু লোককে বসিয়ে রাখি, তাহলে ডিসিশনটা আসছে আরেক জায়গার থেকে। অ্যান্ড সেই পলিটিক্সটা ইজ নট জাস্ট পলিটিক্যাল পার্টির কিছু লোকজন, এর সাথে বিজনেস গ্রুপও জড়িত। এবং সেই বিজনেস গ্রুপের ক্যারেক্টারটা কি, আগে যে ম্যানুফ্যাকচারিংয়ে নিজে টেক্সটাইল তৈরি করছে বা অন্যান্য জিনিস করছে, সে ক্রমান্বয়ে আস্তে আস্তে বেনিয়াতে রূপান্তরিত হয়ে ট্রেডিংয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এগুলোই তো তার চরিত্রটাকে দেখাচ্ছে। তার মানে গোড়াতে আমরা কেন ওই সেন্স অফ ডিরেকশন, যে জন্য ঘুরে ফিরে আবার উন্নয়ন দর্শনে চলে যাচ্ছে। উন্নয়ন দর্শনে যদি বলে যে না আমি লোক বাইরে, এক সময় ছিল কিন্তু ডাক্তারকে বাইরে যেতে দেওয়া হতো না, মানে তুমি দেশে ডাক্তার দরকার, তোমাকে যেতে দেওয়া হবে না। এবং আমার বন্ধু বান্ধবরা লুকিয়ে প্যালেস্টাইনে হেল্প করার নামে চলে গেল। এই সময় আমি 80 কথা বলছি, 80 দশকের শুরুর কথা বলছি। কিন্তু এখন হয়ে গেছে যে আমরা যত পারি পাঠাতে পারি। পাঠানো মানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু ইয়ারজি চালাতে গিয়ে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক হয়ে বুঝি যে কস্ট অফ ডুইং বিজনেস এখানে কিভাবে বেড়ে গেছে। আমাদের জেনারেশনের পরের দিকে, নিচের দিকে যখন আমি খুঁজি, তখন লোকজন একটা পর্যায়ে দ্রুত বেরিয়ে চলে যাচ্ছে যারা মেধা আছে। এটা কি স্যার দুর্নীতির কারণে এই যে কস্ট অফ বিজনেসটা বেড়ে যাওয়া? না, দুর্নীতিগুলো তো আসছে আরেকটা সাইডের দিক থেকে। দুর্নীতির কারণে তো অবশ্যই বাড়ে, কিন্তু দুর্নীতিটা করে কখন, যখন আমি অতি লাভ করতে থাকি। মানে আমি যদি 10 জন লোক যদি রুখে দাঁড়াতো, তাহলে একভাবে চিন্তা করা। দুর্নীতিটা আবার বুঝতে হবে কোন লেভেলে দুর্নীতির কথা বলছি। উপরের লেভেলে দুর্নীতি যদি না থাকে এবং প্রজ্ঞা যদি থাকে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। ইন এ ডিজিটালাইজড ওয়ার্ল্ড যদি কেউ তৈরি করতে সিনসিয়ারলি চায়, তাহলে অন্যভাবে করতে হবে। কারণ অনেক জায়গাতে কিন্তু কাট অফ করে দেওয়া যায় ইন্টারমিডিয়ারি এই বিলম্বের বিষয়গুলো। সেটা আমরা কিছু কিছু উদাহরণ তো এখন দেখতে পাচ্ছি, কিন্তু সেটাও থমকে দাঁড়াচ্ছে। তার কারণে স্ট্রাকচারাল চেঞ্জগুলো আসেনি, যেহেতু পলিটিক্যাল টপ পয়েন্ট থেকে কমিটমেন্ট নাই। আমি ক্যাটাগরিক্যালি তুলছি বিষয়গুলো, কারণ এগুলো ইমোশনালি খুব সেন্সিটিভ হয়ে দাঁড়ায়। কারণ যাদের উপর আমরা ভরসা করি এবং অনেক কথা বলি, সেই জিনিসগুলোতেই ভরসা রাখা যায় না তখন আর। কারণ আমি যখন দেখি যে যেটা বললাম, আমি বিএসটিপি এর এটা নিজের থেকে দেখা স্টাডিতে, সেখানে কি হয়ে গেল, কারি কারি বিল্ডিং তৈরি হলো। বিল্ডিং মানে হচ্ছে ঠিকাদারি জিনিস। সো লার্জলি রাস্তা কনস্ট্রাকশন বলি, আর একটা দালান করা বলি, অথবা একটা স্কুলের বিল্ডিং করা, এই জায়গাগুলোতে চলছে অনেক। কিন্তু আসলে তো সফট পার্টটার দিকে নজর দেওয়া হচ্ছে না। মানে সেটা এগেইন আবার স্কিলের দিকে, কোয়ালিটির দিকে, এডুকেশন। হ্যাঁ, এটা সব কিছু লিঙ্কটা অদ্ভুতভাবে দান খয়রাত দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রচুর টাকা পয়সা সরকারি কোষাগার থেকে কিন্তু যাচ্ছে, ডাইরেক্ট ট্রান্সফার, এবং সেখানে কিন্তু সাস্টেন করে যাওয়ার একটা ব্যাপার কেন হচ্ছে এই দিকটা। কিন্তু দান খয়রাতটা কিন্তু একসময় আমরা বলতাম যে যত বেশি মনিটাইজেশন হয়, তত বেশি কমার্শিয়ালাইজ হওয়া মানে হচ্ছে তত বেশি ইন্টিগ্রেটিং উইথ দ্য মেইন স্ট্রিম। এবং এই মেইন স্ট্রিমটা কিন্তু আর দেশের ভিতরে সেই সেন্টারটা নাই, যেটা আমরা ভুলে যাচ্ছি, যে জন্য আমাদের সত্তাটা আস্তে আস্তে হারায় যেতে পারে। কিন্তু আমি মনে করি যেরকম এডুকেশনের ক্ষেত্রে যদি ধরি, যে কোনো ছেলে মেয়ে আজকাল বিএ পাশ করে বেরোচ্ছে, কিন্তু তারা কিন্তু জানে যে ওখানে যে আমি নকল করে পাশ করে
আমি একটা সে জানে যে তার ওই কোয়ালিটিটা certificate- নাই। হ্যাঁ, এবং তার সেখানে ইনভেস্ট করারও দরকার হচ্ছে না। কেউ কেউ নিজস্ব আগ্রহ নিয়ে আইটির রুট ধরে, মানে একেবারে মোবাইল অ্যাপ হোক অথবা ইন্টারনেট থেকে অ্যাক্সেস নিয়ে হোক, ওই সাইটটাতে কিন্তু কিছু মোবিলিটিটার স্পেস আছে, মানে যেটা হায়ারার্কিক্যালি ডিটারমিন না, অ্যাসেট বেস ডিটারমিন না, কিন্তু ওই মুভ করার একটা স্কোপ রয়ে গেছে এবং সেটা অনেকে অ্যাভেল করছে এবং সেই অ্যাভেল করার কারণে তারা অনেকে হয়তো আর্নিংয়ের ভিতরে আছে। সেই আর্নিংটা আবার সেই আর্নিংটা কীভাবে আসছে, ব্যাংকের মাধ্যমে সেই জিনিসগুলোতে পলিসি কিছু জিনিসপত্র কাজ করে, কিন্তু ওই জায়গাটাতে একটা আমার ধারণা এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, যেটা কিন্তু ফ্যাসিলিটেড হয়েছে হয়তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থাকার, যেগুলা তাদের ওখানকার এবং তাদের টিচাররা হয়তো প্রজেক্ট নিয়ে, কিন্তু এক ধাপ এগোয় পরবর্তীতে আবার দেখা যায় যে আমরা হয়তো গুগলের ডেটা ব্যাংকটাকে এনরিচ করছি, কিন্তু সাবস্টেন্সিয়ালি নিজেদের কোনো ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে আইটিতে যে একটা কোনো ছোট হার্ডওয়্যার ডেভেলপ করব, জি সেই স্টেজে যাওয়ার মতো অবস্থা দেখি না। স্যার, আমরা একদম শেষের দিকে আলোচনা, আপনি বারবার আপনার আলোচনায় এসেছে উন্নয়নের দর্শন। সো এই যে বাংলাদেশের অর্থনীতি যে এখন বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, প্রায় 2 দশকের একটা আপনার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি থেকে হঠাৎ একটু এখানে বিভিন্ন ফল্ট লাইন বের হলো, আমরা দেখলাম যে এক্সচেঞ্জ রেট, টাকা ডেপ্রিসিয়েট হলো 35%-এর মতো, ইম্পোর্ট টাইট করার পরেও আমাদের এই ডলারের ক্রাইসিসটা কমছে না। অন্যদিকে স্যার আমাদের ইম্পোর্ট কমে যাওয়াতে এক্সপোর্টও কমে যেতে পারে, প্রোডাকশন কমে যাবে। সো এই যে উন্নয়নের দর্শন আপনি বলছেন, সো এইরকম প্রেক্ষাপটে যদি বলি যে নতুন একটা বাজেট আসবে, তো সেখানে এই দর্শনটা কিরকম হওয়া উচিত আপনার মনে হয়? বর্তমান বাস্তবতা থেকে বলতে Right. হবে, কারণ আমাদের যা হতে পারতো সেটা ব্যাক Right. করার উপায় নেই। রাইট। সো বর্তমান বাস্তবতাতে আমাদের একটা সাইড দেখার দরকার যে আমাদের জাস্ট ম্যান পাওয়ারটা তো একটা বড় রিসোর্স, মানে বোথ ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল আর্নিং এবং বাস্তবে দেখি যেটা এই জায়গাটাতে যে বাইরে পাঠানো এবং ভিতরে থাকার, এই জায়গাটাতে খোঁজার দরকার আমরা কিভাবে ব্যালেন্স আনতে পারি। আমি ছটপট কোনো উত্তরের ভিতরে ঢুকছি না, বাট ব্রড এরিয়াটা যেখানে একটা ব্যালেন্স আনার কথা বলবো, ঢালাওভাবে সব এক্সপোর্টের যে বিষয়টাতে যাচ্ছি, এখন ব্যালেন্স আনার জন্য আবার যেটা বলছিলাম যে এটা যে আমি ছিপি আটকে দিয়ে বলবো যে এটা যেতে পারবা না, কিন্তু যেতে না পারার ব্যবস্থা করার জন্য অনেকভাবে টাইন করা যায় মানুষকে। মানে কোনো প্রোগ্রাম এডুকেশনাল সিস্টেমের ভিতরে যে একটা পার্টিকুলার এরিয়াতে আমি যদি জানি যে এই এরিয়াগুলো আমি ডেভেলপ করতে চাই, তাহলে আমাকে আমার ডিপার্টমেন্টের এডুকেশনাল প্রোগ্রামের সাথে সেই সেক্টরের সাথে লিঙ্ক আপ করে দিয়ে এমন কোনো ধরনের সাপোর্ট দিয়ে যাওয়া, যে সাপোর্টটার একটা পাল্টা, আগে আমরা বন্ড লিখে যেতাম, এখানে বন্ডের ব্যাপারে স্কলারশিপের শর্ত হিসেবে থাকা যে এই পিরিয়ডে সার্ভ করে যাওয়ার ব্যাপার, কিছু জিনিসপত্রগুলো ডেভেলপ করার দরকার, যেটা ভেরি সেক্টর স্পেসিফিক জিনিস, এবং সেটা আমার মনে হয় প্রথম ভাবনাটা আসা দরকার। তার মানে কি আমি আগে যেটা সব কিছুকে বিদেশে পাঠাও, এখন অনেকে ভাবে যে এটা আসলে তো স্থানীয় বাজারের তো শ্রমের যোগ্য শ্রমের দাম তো অনেক বেড়ে গেছে। তা এই জায়গাতে ব্যালেন্স আনার জন্য সেক্টর স্পেসিফিক যে এই জায়গাতে আমি মেইন ফোকাস ফেলবো, এটা হচ্ছে একটা। 2 নম্বর জায়গাটা হচ্ছে, এটা প্রথমটার সাথে লিঙ্কড আপ, বাইরের থেকে যে ইনভেস্টমেন্টগুলো আনার কথা বলা হচ্ছে তার স্পিল ওভার, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্টারনালি কিভাবে আছে, তাদের সবাইকে যে আমাকে জোনের ভিতরে ফেলতে হবে ওই এক্সপোর্ট প্রসেসিং বা সে যেটা নিয়ে একটা মুভ চলছে, এটা ইজ ভেরি ডিজাস্ট্রাস। মানে আমরা যদি রিজনকে ডিফাইন করতে পারতাম, যেটা চাইনিজ মডেলের ভিতরে মানে স্পেশালি উন্নয়ন দর্শনের ভিতরে ধরা যায়, বাংলাদেশে একসময় শেখ হাসিনা ওনারা মনে হয় আগে থেকেই প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেও তুলেছিলেন যে একটা রিজনালি ডিসপার্সড ইকোনমি গড়ে তোলা। কিছু কিছু জায়গায় তারা লক্ষণ আমরা দেখছি, কিন্তু ওটা যেরকম রংপুর সেন্ট্রিক একটা চিন্তা অথবা ফরিদপুর সেন্ট্রিক একটা চিন্তা, এই দুইটাকে আমি নজরে আসছে। রাজশাহী নিয়ে কথা হয় মাঝে মধ্যে, কিন্তু আবার পিছিয়ে গেছে এটা। কিন্তু ব্রড লেভেলে
এই রিজনাল ডিসপারশন মডেলের ভিতরে চিন্তাটা যদি হয়, সেটার সাথে এই সমুদ্র ইসের কেন্দ্রিক ইকোনমিক জোন অথবা ঈশ্বরদীর অমুকের দ্বারা লিজ নেওয়া ইকোনমিক জোন, তার ভিতরে সব কিছুকে ঢুকাতে হবে, এটা ফিট করে না। সো ওইটার ভিতরে ক্লিয়ারলি আসার দরকার যে আমরা সাইমালটেনিয়াসলি মানে বাইরে অপারেট করতে দেওয়া, অবশ্যই সেটাকে অর্গানাইজ আস্তে আস্তে, এবং সেটা একটা রোড ম্যাপ থাকার দরকার। হঠাৎ করে বললাম যে আজকের থেকে তুমি স্যার আপনি হয়তো এইভাবে বলছেন, এটা সরকার যেটা 2020 সালে ডিসিশন নেয় এবং গত মার্চ মাসে আমরা দেখেছি যে ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করেছে যে ইকোনমিক জোন অর ডেজিগনেটেড এরিয়া এর বাইরে কোনো ইন্ডাস্ট্রিতে গ্যাস কানেকশন, ইউটিলিটি এগুলো দেওয়া হবে না। সো বাংলাদেশ ব্যাংক তারপরে 8 এপ্রিল একটা সার্কুলার তারা জারি করেছে, সেখানে ব্যাংকগুলোকে বলেছে যে এই রকম ইকোনমিক জোন বা ডেজিগনেটেড ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাইরে গেলে তারা ব্যাংক লোনও পাবে না। আপনি ঠিকই বলেছেন, অনেক ব্যবসায়ীর সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে তো ডিজাস্টার, বিকজ গাজীপুরে সে জমি কিনে রেখেছে। ফর এক্সাম্পল যদি আপনাকে বলি, ওয়ালটনের ফ্যাক্টরি, তাদের সেখানে 1400 একর জায়গা আছে, 800 একর অলরেডি তারা ইউজ করেছে এবং প্রতি বছর এক্সপ্যান্ড করে। সে আরও যে 600 একর আছে সে নেক্সট ইয়ার আরও ফ্যাক্টরি করবে। কিন্তু এখন যদি তাকে ব্যাংক লোন না দেওয়া হয়, ইউটিলিটি কানেকশন না দেওয়া হয়, মানে সবাই কি মিরেশ্বরা ইকোনমিক জোনে যাবে? এবং এখানে আরেকটা স্যার কোশ্চেন আসছে যে কেউ তো, সবাই তো শুরু করে ছোট স্কেলে, যে আমি ছোট একটা ফ্যাক্টরি করতে চাই, আমার 2 কাঠা 5 কাঠা জমি দরকার, আমার তো 5 একর দরকার না। তো এই ডিসিশনটা তো আপনি কি সেটাই মিন করছেন যে ডিজাস্টার হতে পারে? এটা ডিজাস্টার হতে যাচ্ছে। এবং এটা আবার যে কথাটা আগে তুলছিলাম শাহ সাহেবের কনটেক্সে, কুমুদিনীর, যে এই এলাকার পুঁজি গড়ে ওঠাটাকে বারবার ব্যাহত করা হয়েছে এবং পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলোকে নানানভাবে ব্যবহার করা হয়েছে, এবং এটা একটা এক্সাম্পল। এর আগের এক্সাম্পলটা আমার জানা মতে ছিল পলিটিক্যাল ইস্যুর মাধ্যমে, যেটা ছিল যে তুমি বিএনপি করো, তোমাকে কোনো দেওয়া হবে না, অথবা তুমি আওয়ামী লীগ করো, তোমাকে কোনো দেওয়া হবে না। ইটস দ্য সেম থিং, নিজেদের ভিতরে মারামারি করে এই করার ব্যাপারটা, কিন্তু পুঁজিকে উঠতে দেয়া না। এবং পুঁজি না উঠতে পারলে, এটা গোড়ার জিনিসটা তো পুঁজি, বাকি যে জিনিসগুলো গেমিক্স লাগে আমার কাছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসগুলো, এই কথাটা শুরুতে তুলছিলাম যে আসলে এগুলো ওর উপরে ভর করে বায়বীয় জিনিস তৈরি করে মানুষকে বোকা বানানোর পদ্ধতি, এবং সেই জিনিসগুলা সাময়িকভাবে কার্যকরিতা আছে, কিন্তু লং টার্মে এটা ফানুস চুপসে যায়। এবং এই জিনিসটা খুবই ডিজাস্ট্রাস অবস্থা, কোনো চিন্তাভাবনাহীনভাবে, এবং এটা প্রজ্ঞার অভাব নাকি দাসত্বের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেছে যে এটা সর্বনাশটা ডেকে আনা হচ্ছে। রাইট স্যার, আমরা শেষ করব। আপনি যদি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চান, না হলে আমরা এখনই শেষ করবো স্যার। আমি আসলে বলবো তরুণ প্রজন্মের দিকে একটা কথাই তুলব, যে নিজেদের মতো নিজেদের সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার, এবং এর জন্য ইকোসিস্টেম মানে পরিবেশটা গড়ে তোলার যে দায়িত্ব, সেটা শুধু এখন সরকারের হাতে ছেড়ে দিলে চলবে না। ছোট ছোট গোষ্ঠী, সমাজ, কমিউনিটি লেভেলে পর্যায়ে, ব্যক্তি খাতেরও সেই পরিবেশগুলো তৈরি করাটা নিজেদের হাতে নিতে হবে, নিজেদেরকে ডিফেন্ড করাটা নিজেদের হাতে নিতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনার অনেক ব্যস্ততা সত্ত্বেও টিভিএস স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম ডক্টর সাজ্জাদ জহিরের সঙ্গে। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক আমরা বিশ্লেষণের চেষ্টা করেছি, এবং আসলে উন্নয়নের দর্শন নিয়ে স্যার অনেক কথা বলেছেন। আমরা মনে করি যে সরকারের পলিসি মেকিংয়ের সঙ্গে যারা আছেন, তারা আমাদের আলোচনা শুনলে, তারা যদি কোনো এখান থেকে আসলে কোনো উপকার পায়, সেটা ভালো হবে। এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্যর চ্যালেঞ্জেস এবং প্রসপেক্ট বিভিন্ন দিক আমরা দর্শক আলোচনা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সো দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।